হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা রায় অ্যান্ড মার্টিন মডেল কোশ্চেন পেপার 4-এর 4 থেকে শুরু করব। ক্লাস 10-এর তোমরা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবে। আমি আরও একবার বলছি, রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 4 ক্লাস 10-এর। এর আগের দিন আমাদের 2 পর্যন্ত হয়ে গেছে। আজকে আমরা কিন্তু 4 থেকে শুরু করব। খুব ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে? যদি দেখে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। কিন্তু দেখো প্রথম প্রশ্ন কি আছে, খুব ভালো করে দেখবে। প্রথম প্রশ্ন হচ্ছে সমহারে বৃদ্ধি বা হ্রাস। কি প্রশ্ন আছে একটু দেখো। বলছে একটি যন্ত্র প্রতি বছর 10% অবচয় হয়। অবচয় হয় মানে হ্রাস পায়, 10% হ্রাস পায়। যন্ত্রটির বর্তমান মূল্য যদি 1000 টাকা হয়, তবে 2 বছর পর যন্ত্রটির মূল্য কত হবে? প্রতি বছর 10% অবচয় হয় মানে হ্রাস পায়। বলছে বর্তমানে মূল্য হচ্ছে 1000 টাকা, 2 বছর পরে যন্ত্রটির মূল্য কত হবে? ঠিক আছে, তাহলে আমরা একটু লিখে নিচ্ছি। আর ফর্মুলাতে মনে আছে, যখন হ্রাস হবে তখন বিয়োগ হবে, আর যখন বৃদ্ধি হবে তখন যোগ হবে। আমি লিখছি, দেখো প্রথমে লিখছি যন্ত্রটির মূল্য। যন্ত্রটির মূল্য ব্র্যাকেটে হচ্ছে পি ইকুয়াল টু 1000 টাকা। তারপর লিখছি হ্রাস। হ্রাস ব্র্যাকেটে হচ্ছে আর ইকুয়াল টু 10%। এবার হচ্ছে সময়, ব্র্যাকেটে এন ইকুয়াল টু 2 বছর। ঠিক আছে, 2 বছর। এবার লিখব যন্ত্রটির মূল্য হবে। এখানে লিখছি যন্ত্রটির মূল্য হবে ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 মাইনাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার এন। যখন হ্রাস হবে এখানে অবচয়, তখন এখানে কিন্তু মাইনাস হবে, আর যখন বৃদ্ধি হবে এখানে কিন্তু প্লাস হবে। ঠিক আছে, ফর্মুলাটা অবশ্যই মনে রেখে দিবে। এবার আমি মান বসাচ্ছি। এখানে পি এর মান হচ্ছে 1000, 1 মাইনাস আর এর মান হচ্ছে 10, নিচে হচ্ছে 100, আর এখানে হচ্ছে 2, পাওয়ার হচ্ছে 2। ঠিক আছে, খুব ভালো করে দেখো। তাহলে যখন হ্রাস হবে তখন মাইনাস হবে, আর বৃদ্ধি হলে প্লাস হবে। ঠিক আছে, পরের লাইনটা দেখো 1000। এখানে আমরা যদি বিয়োগ করি, লসাগু হচ্ছে 100, তাহলে 100 মাইনাস 10 পাওয়ার 2। তাহলে 100 টাকা 10 বাদ দিলে হবে 90। তাহলে এখানে এরকম হচ্ছে 1000 গুণন 90 এর নিচে 100, পাওয়ার 2 আছে, তাহলে আমাকে সেটাকে দুবার লিখতে হবে। 90 এর নিচে 100, যেহেতু 2 আছে তাহলে আমাকে কিন্তু 2 বার লিখতে হবে। ঠিক আছে, এবার কাটাকাটি করছি। দেখো 1 2 3 4, 1 2 3 4, তাহলে এখানে কিন্তু একটা 10 থাকলো। তাহলে 9 আর 9 গুণ করলে 81, 81 আর 10 গুণ করলে 810, 810 এত টাকা। তাহলে যন্ত্রটির মূল্য হবে 810 টাকা। আমরা উত্তর লিখব যে যন্ত্রটির মূল্য হবে ইকুয়াল টু 810 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। যখন তোমরা কিন্তু একটা কথা সবসময় মনে রেখে দিবে, যখন হ্রাস পাবে তখন এখানে মাইনাস হবে, আর যখন বৃদ্ধি হবে তখন এই জায়গাটায় হবে প্লাস। ঠিক আছে, ফর্মুলা মনে রেখে দিবে যে পি ইন্টু 1 মাইনাস বা 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার এন। এন হচ্ছে সময়, আর হচ্ছে বৃদ্ধি বা হ্রাস, আর পি হচ্ছে যেটা কত টাকা, সেটা হচ্ছে পি। ঠিক আছে, এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে।
যে 2 নম্বর দেখো প্রশ্ন আছে বার্ষিক 6.1% হার সরল সুদে কিছু টাকা, মানে আসলটা কিন্তু বললো না, কিছু টাকা কত বছরে দ্বিগুণ হবে। তুমি মনে করো 100 টাকা ব্যাংকে রাখলে, সেটা বলছে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে 100 টাকা ব্যাংকে রাখলে তুমি টাকা ফেরত পাবে 200 টাকা। তুমি রাখলে 100 টাকা, তুমি পাচ্ছ 200 টাকা, তোমাকে যে 100 টাকা বেশি দিচ্ছে এটা হচ্ছে সুদ। তাহলে দ্বিগুণ হলে আসল আর সুদ কিন্তু সমান হবে, আসলও যা হবে সুদও তাই হবে, সেটাই হচ্ছে দ্বিগুণ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখে নিচ্ছি, ধরি আসল পি ইকুয়াল টু, আমরা কিন্তু আসলটা ধরে নিচ্ছি, ধরি আসলকে আমরা সংক্ষেপে পি অক্ষরে দ্বারা লিখি, আসল পি ইকুয়াল টু 100 টাকা। এইবার যদি সুদে আসলে দ্বিগুণ হয়, 100 টাকা দ্বিগুণ হলে 200 টাকা হবে, তার মানে তোমার আসল 100 টাকা, সুদও 100 টাকা হচ্ছে, তবেই তো দ্বিগুণ হবে, তবেই তো 200 হবে। এবার লিখবো সুদ আই ইকুয়াল টু, সুদ আই ইকুয়াল টু 100 টাকা, সুদও 100 টাকা। তাহলে আসল আর সুদ কিন্তু এক্ষেত্রে সমান হবে। আর যদি 3 গুণ বলতো তাহলে আসল 100 টাকা হলে সুদ হতো 200 টাকা, তবেই 300 টাকা, 3 গুণ, মানে 100 টাকা তুমি ব্যাংকে রাখলে তুমি ফেরত পাবে 300 টাকা, রেখেছো 100 টাকা, পাচ্ছ 300 টাকা, তার মানে 200 টাকা বেশি পাচ্ছ। এই যে 200 টাকা তুমি বেশি পাচ্ছ, এটা তোমাকে ব্যাংক সুদ দিচ্ছে, তার মানে সুদ এক্ষেত্রে হবে 200 টাকা। আর যখন তুমি দ্বিগুণ হবে, তার মানে আসলও 100 টাকা হলে সুদও 100 টাকা হবে, তবেই সেটা হবে দ্বিগুণ, মানে 200 টাকা। ঠিক আছে, তাহলে সুদ আই ইকুয়াল টু 100 টাকা। এইবার সুদের হার, সুদের হার ব্র্যাকেটে হচ্ছে আর ইকুয়াল টু 25-এর নিচে 4%, সময় ব্র্যাকেটে টি ইকুয়াল টু প্রশ্নবোধক, সময় কত আমাকে বের করতে হবে। তাহলে টি ইকুয়াল টু 100 গুণন আই, আর নিচে হচ্ছে পি আর, 100 গুণন আই আর নিচে হচ্ছে পি আর, তার মানে 100 গুণন সুদ বাই আসল গুণন সুদের হার। তাহলে এখানে আমরা মান বসা দিচ্ছি 100, আয়ও হচ্ছে 100, এখানে পি এর মানও হচ্ছে 100, ইন্টু আর হচ্ছে 25-এর 4, তাহলে 25 আর তার নিচে হচ্ছে 4, 25-এর 4। ঠিক আছে, এবার 4 দিয়ে যদি আমরা 100-কে কাটি তাহলে হবে 25, এবার 25 দিয়ে যদি 100-এ কাটি 4, আবার এই 25 দিয়ে যে 100-এ কাটি 4 সমান সমান 16। তাহলে আমরা লিখব যে কত বছরের দ্বিগুণ হবে, আমরা লিখব সময়, সময় ইকুয়াল টু 16 বছর। ঠিক আছে, তাহলে 16 বছরে দ্বিগুণ হবে, অ্যান্সার লিখব যে 16 বছরে, 16 বছরে দ্বিগুণ, দ্বিগুণ হবে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে একটা কথা এখানে মনে রাখবে যে কোনো টাকা ব্যাংকে রাখলে সেটা যদি দ্বিগুণ হয় তাহলে আসল আর সুদ কিন্তু সমান হবে। আসল যদি 100 টাকা ধরো, সুদও হবে 100 টাকা। আসল যদি এক্স ধরো, সুদও হবে কিন্তু এক্স টাকা, তবেই তো দ্বিগুণ হবে। এখানে সুদ আর আসল যদি সমান হয় তবেই সেটা কিন্তু দ্বিগুণ হবে। ঠিক আছে, আর সুদের হার দেওয়া আছে 6.1% হারে, বলছে কত বছরে, সময় টি কত সেটা আমাকে বের করতে হবে। টি সমান 100 গুণন আয়, মানে 100 গুণন সুদ, আর নিচে আসল গুণন সুদের হার। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে, 4-এর 3 নম্বর। দেখো খুব ভালো করে লক্ষ্য করবে, এটা একটা চিত্র আসার যে সূত্র থেকে একটা অঙ্ক দিয়েছে, খুব ভালো করে দেখবে। দেখো প্রশ্ন কি আছে, বলছে m-2 ব্র্যাকেটের মধ্যে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস m-3 ব্র্যাকেটের মধ্যে ইন্টু এক্স প্লাস m+1 ইকুয়াল টু 0। বলছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল তাদের যোগফলের 3 গুণ হলে, বীজদ্বয়ের গুণফল তাদের যোগফলের 3 গুণ হলে এম এর মান কত। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই সমীকরণকে আমরা যদি সিধর আচার্যের সমীকরণ মানে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করি, তাহলে এর মান হবে এটা, বি এটা, আর সি এর মান হচ্ছে এটা। আমরা একটু লিখে নিচ্ছি যে এম
মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এম মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস এম প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তুলনা করে পাই। তাহলে এখানে কিন্তু এ ইকুয়াল টু এম মাইনাস টু, এখানে এ এর মান হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এখানে বি হচ্ছে মাইনাস এম মাইনাস থ্রি, বি মাইনাস এম মাইনাস থ্রি, সামনে মাইনাস দিলে মাইনাস দিতে হবে বি, আর সি হচ্ছে এম প্লাস ওয়ান, তাহলে আমরা যদি এই সমীকরণকে যদি এ এক্স স্কোয়ার এখানে প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের সঙ্গে তুলনা করি, তাহলে এ এর মান হবে এম মাইনাস টু, বি এর মান হবে মাইনাস এম মাইনাস থ্রি, আর সি এর মান হবে এম প্লাস ওয়ান। ঠিক আছে, এবার আমাকে কিন্তু একটা বার করতে হবে বীজদ্বয়ের সমষ্টি, আর একটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে মাইনাস বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফল হবে সি বাই এ। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু ফর্মুলা। তাহলে আমরা প্রথমে লিখছি বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে আলফা প্লাস বিটা। আমরা একটা বীজ ধরে নিচ্ছি আলফা, আর একটা বীজ হচ্ছে বিটা। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি, ধরি প্রথম বীজ ইকুয়াল টু আলফা, আর দ্বিতীয় বীজ ইকুয়াল টু বিটা। তাহলে আমরা কিন্তু একটা বীজ ধরে নিলাম আলফা, আর একটা বীজ হচ্ছে বিটা। তাহলে আলফা প্লাস বিটা সমান কি হবে? মাইনাস বি বাই এ। আমরা লিখছি মাইনাস বি বাই এ। কমপ্লিট। এবার দেখো বি এর মান কত, দেখো বি এর মান হচ্ছে মাইনাস এম মাইনাস থ্রি। এবার আমরা মান বসায় দিচ্ছি, এখানে মাইনাস বি এর মান হচ্ছে মাইনাস এম মাইনাস থ্রি, আর তার নিচে এ এর মান হচ্ছে এম মাইনাস টু। তাহলে দেখো বি এর মান হচ্ছে মাইনাস, এই মাইনাস এখানে, আর বি এর মান মাইনাস এম মাইনাস থ্রি, আর নিচে এ এর মান হচ্ছে এম মাইনাস টু। এটাকে আমরা কাজ করলে হবে মাইনাস মাঝে প্লাস, তাহলে এম মাইনাস থ্রি, আর তার নিচে এম মাইনাস টু। তাহলে আমার কিন্তু বীজদ্বয়ের সমষ্টি হলো এম মাইনাস থ্রি বাই এম মাইনাস টু। এবার আমরা বের করব বীজদ্বয়ের গুণফল। দেখব বীজদ্বয়ের গুণফল, তার মানে হচ্ছে আলফা বিটা সমান সি বাই এ, এটা হবে সি বাই এ। এবার দেখো সি এর মান হচ্ছে এম প্লাস ওয়ান, আর এ এর মান হচ্ছে এম মাইনাস টু। তাহলে সি বাই এ, তাহলে এখানে হবে সি এর মান হচ্ছে এম প্লাস ওয়ান, আর নিচে হচ্ছে এম মাইনাস টু। কমপ্লিট। এইবার শর্ত কি বলছে দেখো, শর্ত বলছে যে বীজদ্বয়ের গুণফল তাদের যোগফলের 3 গুণ। বীজদ্বয়ের গুণফল, এই যে গুণফল যোগফলের 3 গুণ, এটাকে 3 দিয়ে গুণ করলে এর সঙ্গে কি হবে? সমান হবে শর্তানুসারে। তাহলে আমরা এখানে লিখব শর্তানুসারে বীজদ্বয়ের গুণফল, এটাকে 3 দিয়ে গুণ, তাহলে এখানে হচ্ছে এম প্লাস ওয়ান, আর তার নিচে হচ্ছে এম মাইনাস টু
ইকুয়াল টু 3, এখানে হচ্ছে m মাইনাস 3 আর তার নিচে হচ্ছে m মাইনাস 2। তাহলে বীজদ্বয়ের গুণফল, এখানে বীজদ্বয়ের গুণফল তাদের যোগফলের 3 গুণ। আমরা কিন্তু যোগফলকে, এই যে যোগফলকে 3 দ্বারা গুণ করলাম শর্তানুসারে। পরের স্টেপে দেখো এটা যা আছে তাই, m প্লাস 1 নিচে m মাইনাস 2, এবার 3 দিয়ে গুণ করলে হবে 3m মাইনাস 9 আর নিচে m মাইনাস 2। আমরা কিন্তু 3 দ্বারা গুণ করলাম, তাহলে এখানে 3m মাইনাস 9, এখানে m মাইনাস 2। এবার দুই দিক থেকে আমরা কিন্তু m মাইনাস 2কে উঠিয়ে দেবো। দুই পাশে দেখো উভয় পক্ষেই কিন্তু ডিভাইডেড m মাইনাস 2 আছে, আমরা দুই দিক থেকে কিন্তু m মাইনাস 2কে তুলে দেবো। তাহলে এখানে থাকবে হচ্ছে m প্লাস 1 ইকুয়াল টু 3m মাইনাস 9। এবার এমগুলোকে আমরা বাম দিকে নিয়ে আসবো আর এম সারাকে আমরা ডান দিক করব। তাহলে এখানে হচ্ছে m মাইনাস 3m, এটা মাইনাস 9 মাইনাস 1, তাহলে মাইনাস 2m মাইনাস 10 কাটা গেল, তাহলে m ইকুয়াল টু 10/2 কাটলে হচ্ছে 5। অতএব m ইকুয়াল টু 5, m এর মান হচ্ছে 5, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা পেয়ে গেলাম m এর মান কত, 5। খুব ভালো করে দেখবে, তাহলে এই সমীকরণকে যদি আমরা ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করি, তাহলে a এর মান হবে m মাইনাস 2, b এর মান হবে মাইনাস ব্র্যাকেটের মধ্যে m মাইনাস 3 আর c এর মান হবে m প্লাস 1। ঠিক আছে, এবার আমাকে বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই যে বি বাই এ মানে এর নিচে লিখতে হবে মাইনাস, আর বীজদ্বয়ের গুণফল মানে আলফা বিটা সেটা হচ্ছে সি বাই এ, আলফা বিটার সমান হচ্ছে সি বাই এ, এটা কিন্তু ফর্মুলা মনে রাখা দিবে, মাইনাস বি বাই এ আর সি বাই এ, এই দুটা কিন্তু ফর্মুলা অবশ্যই তোমরা কিন্তু মনে রেখে দেবে। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে, 4 নম্বর। দেখো এটা একটা করণীয় অঙ্ক, খুব ভালো দেখবে। প্রশ্ন আছে √5 প্লাস √3 কমা √6 প্লাস √2 কমা √7 প্লাস 1, বলছে এর মধ্যে কোনটি সবচেয়ে বড় মানে বৃহত্তম কোনটি সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা রাশির কিন্তু স্কোয়ার করব, স্কোয়ার করে আমি মানটা বের করব, তাহলে আমি বুঝতে পারবো যে এর মধ্যে কোনটি সবচেয়ে বড়। আমি কিন্তু 3টা রাশি এখানে আছে, 3টা রাশি কিন্তু আমি বর্গ করব, বর্গ করলেই বুঝতে পারবো কোনটির মান সবচেয়ে বড়। তোমরা কিন্তু মনে রেখে দেবে, এরম টাইপ অঙ্ক থাকলে অবশ্যই তোমরা কিন্তু বর্গ করবে। আমি করছি, দেখো প্রথম রাশি লিখছি, এটা প্রথম লিখতে হবে না, এটা আছে √5 প্লাস √3, এটার আমি স্কোয়ার করছি। তাহলে এটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার, এ বলতে √5 আর বি বলতে √3, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি লিখছি দেখো a স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে √5 স্কোয়ার 5 হবে, আর এখানে হচ্ছে 2√15, এখানে √5 আর √3 গুণ করলে √15, তার সঙ্গে 2 গুণন, তাহলে 2√15 প্লাস √3 স্কোয়ার হচ্ছে 9, তাহলে 9 পাশে 14 প্লাস 2√15, তাহলে আমার কিন্তু প্রথম সংখ্যা হয়ে গেল, প্রথমটা কমপ্লিট। এটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, √5 স্কোয়ার 5 আর √3 স্কোয়ার এটা হচ্ছে 3 হবে, 9 লিখছি, এটা 3, তাহলে এখানে 5 3 8, তাহলে 8 প্লাস 2√15। এবার আমরা যাচ্ছি দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় আছে √6 প্লাস √2 তার হচ্ছে হোল স্কোয়ার, এটাও তাই a প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে √6 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার।
এবার √6 তার স্কোয়ার সমান সমান 6, এটা হবে 2 √6 আর √2 গুণ করলে √12, তাহলে 2√12 প্লাস 2, তাহলে হচ্ছে 8 প্লাস 2√12, 8 প্লাস 2√12, তাহলে আমার কিন্তু দ্বিতীয় রাশি কমপ্লিট। এবার আমি করব তৃতীয় রাশি, মানে তৃতীয় সংখ্যা, সেটা আছে √7 প্লাস 1 তার হচ্ছে হোল স্কোয়ার, তাহলে এটাও তাই a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার √7 স্কোয়ার মানে হচ্ছে 7, এটা হচ্ছে 2√7 প্লাস 1, তাহলে এখানে 8 প্লাস 2√7, 2√7, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করে এবার তুমি বুঝতে পারবে যে এর মধ্যে কোনটি বড় কোনটি ছোট। দেখো প্রথমটা আছে 8 প্লাস 2√15, এটাও আছে 8 প্লাস 2√12, এটা 2√15, এটা 2√12, এটাও 8 প্লাস 2√7, তাহলে এটা দেখো 2√15, এটা আছে 2√15, এটা আছে 2√12, এটা আছে 2√7। এখন তো তুমি নিশ্চয়ই বুঝতে পারবে এর মধ্যে কোনটা বড়। এর মধ্যে কিন্তু এটাই হচ্ছে বড়। নির্ণয় বৃহত্তর সংখ্যা √5 প্লাস √3, তাহলে আমরা লিখব নির্ণয় বড় সংখ্যা, নির্ণয় বড় সংখ্যা হচ্ছে √5 প্লাস √3, এটাই হচ্ছে অ্যান্সার, √5 প্লাস √3 কমপ্লিট। এটা হচ্ছে 2√15, এটা হচ্ছে 2√12, এটা হচ্ছে 2√7, তাহলে 2 সবই 8 আছে, এখানেও 8 আছে, এখানেও আছে, এখানেও 8 আছে, তাহলে এটাই হচ্ছে নির্ণয়, এটা মানেই হচ্ছে এটা এই সংখ্যা। তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যা বা বড় সংখ্যা √5 প্লাস √3, ঠিক আছে, বুঝতে পারলে। এবার আমি যাব নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 4-এর 5 নম্বর। দেখো প্রশ্ন আছে যে পাশের ও কেন্দ্রীয় বৃত্তের পাশে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, ছবিতে ওপি লম্ব এবি, ওপি হচ্ছে এবির উপর লম্ব এবং এবি 6 সেমি, এবি কত 6 সেমি। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে যদি জ্যায়ের উপর লম্ব অঙ্কন করা যায়, ওই লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আমি আবার বলছি, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব আঁকা হলে ওই লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা যদি 6 সেমি হয়, এটা হবে 3 সেমি, এটাও হবে 3 সেমি, ঠিক আছে, 3 সেমি 3 সেমি। এবং পিসি 2 সেমি, এই পিসি হচ্ছে পিসি ইকুয়াল টু 2 সেমি, পিসি হচ্ছে 2 সেমি হলে বলছে বৃত্তের ব্যাসার্ধ কত, এই বৃত্তের ব্যাসার্ধ কত সেটা আমাকে বের করতে হবে। আমরা কিন্তু ব্যাসার্ধ ধরে নেব 8 সেমি, ছোট হাতের আর, ব্যাসার্ধ ধরে নিচ্ছি ছোট হাতের আর সেমি। এবার দেখো ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ও এ আর ওসি কিন্তু একই হবে, এটা কিন্তু সব ব্যাসার্ধ, ও বি এল ব্যাসার্ধ, তাহলে এই গোটাটা আর হবে কিন্তু পিসি 2 সেমি, তাহলে ওপি কত হবে, ওপি হচ্ছে r-2, পিসি হচ্ছে 2 সেমি, এটা 2 সেমি আর টোটালটা হচ্ছে আর, তাহলে এটা কত হবে, ওপি কত হবে, ওপি হবে হচ্ছে r-2। আমি একটু লিখে নিচ্ছি, দেখো প্রথমে লিখছি ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু ছোট হাতের আর সেমি। আচ্ছা, এবার এখানে দেওয়া আছে পিসি ইকুয়াল টু 2 সেমি, পিসি দেওয়া আছে 2 সেমি। এবার হচ্ছে ওএ ইকুয়াল টু ওসি ইকুয়াল টু আর সেমি, ব্র্যাকেট হচ্ছে যেহেতু ব্যাসার্ধ ইকুয়াল টু আর, এই ওএ আর ওসি কিন্তু সমান হবে, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। এখান থেকে তুমি যতগুলো দাগ দিবে সবই কিন্তু সমান হবে, এটা হচ্ছে ব্যাসার্ধ বলে। ওএ যদি আর হয় ওসিও হবে আর। এবার দেখো ওসি কত আর, এবার ওসি সমান কি, ওসি সমান হচ্ছে ওপি প্লাস পিসি, এটা ইকুয়াল টু কত আর।
এই ওসি মানেই হচ্ছে ওপি প্লাস পিসি, ওপি প্লাস পিসি। এবার ওপির মান, ওপি সমান কী হবে, ওপি ইকুয়াল টু আর মাইনাস পিসি, এই পিসিকে ওপরে গেলে কিন্তু মাইনাস, অতএব ওপি ইকুয়াল টু আর মাইনাস পিসির মান কত, পিসির মান 2, এই এত সেমি। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে ওপি ইকুয়াল টু হচ্ছে আর মাইনাস 2 সেমি, কমপ্লিট। এবার দেখো এই যে ত্রিভুজ আছে, এই যে ত্রিভুজ এওপি, এর ওএ হচ্ছে অতিভুজ, ওপি হচ্ছে লম্ব, আর এপি হচ্ছে ভূমি। আমরা জানি যে অতিভুজকার ইকুয়াল টু লম্বস্কার প্লাস ভূমিস্কার, অথবা লম্বস্কার প্লাস ভূমিস্কার ইকুয়াল টু অতিভুজস্কার। ঠিক আছে, আমরা একটু লিখে নিচ্ছি যে ত্রিভুজ এওপি, ত্রিভুজ এওপি এর অতিভুজ ব্র্যাকেটে হচ্ছে ওএ ইকুয়াল টু আর সেমি। আচ্ছা, ত্রিভুজ এওপি এর লম্ব ব্র্যাকেটে হচ্ছে ওপি সমান হচ্ছে আর মাইনাস 2 সেমি। আর ত্রিভুজ এওপি এর ভূমি ব্র্যাকেট হচ্ছে এপি, ভূমি এপি ইকুয়াল টু 3 সেমি। এই টোটাল এবি হচ্ছে 6 সেমি, তাহলে এটা 3 সেমি, এটা হচ্ছে 3 সেমি। আমি একটু আগেই বললাম যে বৃত্তের কেন্দ্র থেকে যদি জ্যায়ের উপর লম্ব অঙ্কন করা হয়, ওই লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, যার জন্য এটাও 3 এটাও 3। এবার আমরা জানি যে অতিভুজকার সমান লম্বস্কার প্লাস ভূমিস্কার, অতিভুজকার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা লিখব এখানে যে ও এ স্কোয়ার ইকুয়াল টু ও পি স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার, অতিভুজকার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার ও এর মান কত, আর, তাহলে এখানে হচ্ছে আর স্কোয়ার। এবার ওপির মান কত, আর মাইনাস 2 তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস এপির মান হচ্ছে 3 তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে আমরা লিখলাম যে অতিভুজকার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, এইবার আমি আর স্কোয়ার সমান, এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস 2ab মানে 2 ইন্টু আর ইন্টু 2 মানে 4r, এখানে হয়ে যাবে 4r প্লাস বি স্কোয়ার মানে 2a স্কোয়ার 4 প্লাস 3a স্কোয়ার হচ্ছে 9। আমি আবার বলছি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু আর ইন্টু 2 ইন্টু আর ইন্টু 2 মানে 4r, আর বি স্কোয়ার 2a স্কোয়ার 4 3a স্কোয়ার 9। বা এইবার 4rটা এপার নিয়ে আসবো, দুই দিক থেকে কিন্তু এটা উঠে যাবে, এই আর স্কোয়ার উঠে যাবে, তাহলে এখানে হবে 4r ইকুয়াল টু 9 আর 4 হচ্ছে 13, তাহলে আর ইকুয়াল টু 13 নিচে 4, তাহলে ভাগ করলে 3 3 4 12 আর 3.25 হচ্ছে। এবার আমরা লিখব এই দুটা কিন্তু কেটে যাবে, তাহলে এই 4rটা এপারে আসলে প্লাস হবে, এখানে 9 আর 4 হচ্ছে 13। ঠিক আছে, বুঝতে পারছো তো? তাহলে এবার লিখবো যে ব্যাসার্ধ ইকুয়াল, এবার অ্যান্সার লিখবো যে ব্যাসার্ধ ইকুয়াল টু 3.25 সেমি, এটাই হচ্ছে অ্যান্সার। ব্যাসার্ধ ইকুয়াল টু 3.25 সেমি। খুব ভালো করে দেখবে, আমি আবার বলছি, এটাকে আমরা আর ধরছি, তাহলে ওসিও আর হবে, মানে ও এ আর ওসি সমান, তাহলে ওসি ইকুয়াল টু ওপি প্লাস পিসি, এখানে পিসি মানে আবার হচ্ছে 2 সেমি, তাহলে আর এর থেকে 2 বাদ দিলে আমরা ওপি পাবো, এই টোটালটা আর, তার থেকে যদি 2 বাদ দিই তাহলে আমরা পাবো ওপি। তাহলে ওপি ইকুয়াল টু এখানে বের করছি, ওপি ইকুয়াল টু আর মাইনাস 2 সেমি, ওপি ইকুয়াল টু আর মাইনাস পিসি, পিসির মান হচ্ছে 2। খুব ভালো করে বুঝবে, আমি খুব বিশ্লেষণ করে ভেঙে অঙ্কটা করছি, তোমাদের বুঝতে সুবিধা হবে, এই জন্য আমি কিন্তু বিশ্লেষণ করে অঙ্কটা করলাম। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে চলে আসতেছি। নেক্সট হচ্ছে 4-এর 6 নম্বর। দেখো প্রশ্ন আছে, প্রদত্ত চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ বৃত্তের ব্যাস
পিকিউ হচ্ছে বৃত্তের ব্যাস, পিকিউ বৃত্তের ব্যাস। কোণ টিপিও মানে এই কোণটা 45 ডিগ্রি। কোণ পিওএস এই কোণটা 120 ডিগ্রি হলে কোণ পিআরটি মানে এই কোণটা কত আমাকে বের করতে হবে। এই কোণ কত সেটা কিন্তু আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এস কিউ যুক্ত করি। আমরা কিন্তু এস কিউ যুক্ত করলাম, এস কিউ যুক্ত করি। এখানে লিখে দিচ্ছি যে এস কিউ যুক্ত করি, এস কিউ যুক্ত করি। এবার কোণ টিপিও ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। আবার কোণ পিওএস ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে এই কোণটা দেওয়া আছে 45 ডিগ্রি আর এই কোণটা দেওয়া আছে 120 ডিগ্রি। আচ্ছা দেখো, এইবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে চতুর্ভুজ পিটিএসকিউ মাঝখানে এটা নাই মনে করো, এই যে পিটিএসকিউ আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পর্ক। তাহলে এই কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে এই গোটা কোণটা হবে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। আমরা কি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটি পরস্পর সম্পর্ক, মানে দুটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা 45 হলে তাহলে এই গোটা কোণটা হবে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে আমরা একটু লিখে নিচ্ছি যে কোণ টিএসকিউ অতএব কোণ টিএসকিউ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। 5 আছে 10 হবে, 5 হলে হাতে গুলো 1, তাহলে 135 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণটা হচ্ছে 135 ডিগ্রি, ঠিক আছে। এবার একটা লক্ষ্য করো, এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? কোণ পিওএস 120 ডিগ্রি, অতএব কোণ এসওকিউ ইকুয়াল টু কোণ এসওকিউ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি। তাহলে এই কোণও হবে 60 ডিগ্রি, আবার এই কোণও হবে 60 ডিগ্রি। যেহেতু ওএস আর ও কিউ সমান, তাহলে আমরা লিখতে পারি যে অতএব কোণ ওএস কিউ ইকুয়াল টু কোণ ও কিউ এস ইকুয়াল টু 60 ডিগ্রি। যেহেতু ও এস ইকুয়াল টু ও কিউ, একই বৃত্তের ব্যাসার্ধ, যার জন্য এটাও 60 এটাও 60, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এই টোটাল কোণ 135, তাহলে এই কোণটা কত হবে? কিউএসআর মানে এই কোণটা কত হবে? কিউএসআর। তা আমরা লিখবো কোণ কিউএসআর ইকুয়াল টু কোণ কিউএসআর ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি, তার মানে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই কোণটা তোমার এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি। তাহলে এই কোণ এস কিউ আর কত হবে? 120 ডিগ্রি। এই কোণটা হবে 120। এই যে এই কোণটা হবে 120 ডিগ্রি। আমি লিখছি কোণ এস কিউ আর 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু 120 ডিগ্রি। কমপ্লিট। তাহলে এটা হচ্ছে 120 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি।
আমাকে এটা বার করতে হয়। এবার আমি 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল আমরা বাদ দেবো। তাহলে এটা হচ্ছে 120 ডিগ্রি, এই কোণটা 120 ডিগ্রি। তাহলে আমার কোণ পি আর টি, অতএব কোণ পি আর টি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে আমরা 180 থেকে এই দুটো কোণের যোগফল যদি বাদ দিই তাহলে আমরা কিন্তু এই কোণটা পেয়ে যাব। তাহলে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস, তাহলে 165 ডিগ্রি, 180তে 165 বাদ, তাহলে হচ্ছে 15 ডিগ্রি। তাহলে কোণ পিআরটি সমান 100, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে পিআরটি কোণ কত? 15 ডিগ্রি। ঠিক আছে, আমি আবার বলছি, একটা যে লক্ষ্য করো, এই যে পিটিএসকিউ, এই যে চতুর্ভুজ, তার মানে এটা 45 হলে এই গোটাটা 135 ডিগ্রি, 135-এর মধ্যে এটা আবার 60, আর তাহলে এটা হচ্ছে কত হবে? 135 থেকে আমরা 60 বাদ দিই, 180 থেকে 135 বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাবো এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এই কোণটা 45, এটা 45 আর এটা 60, তাহলে এটা 120, 120 আর 120 আর 45 যোগ করে 180 থেকে বাদ দিলেই আমরা কিন্তু এই কোণটা পেয়ে যাব। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 4-এর 8 নম্বর, 4-এর 7 নম্বর। খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে প্রদত্ত চিত্রে ত্রিভুজ এবিও সদৃশ ত্রিভুজ ডিসিও। সদৃশ দুটো ত্রিভুজ, যদি দুটি ত্রিভুজের একটি ত্রিভুজের 3টি কোণ যদি অপর ত্রিভুজের 3টি কোণের সমান হয়, ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ কোণী হয়, আর দুটি সদৃশ কোণী ত্রিভুজ সদৃশ হবে। দুটো সদৃশ কোণী ত্রিভুজ সবসময় সদৃশ হয়। বলছে সিডি ইকুয়াল টু 2 সেমি, এবি ইকুয়াল টু 3 সেমি, আর ওসি ইকুয়াল টু 3.2 সেমি এবং ওডি ইকুয়াল টু 2.4 সেমি হলে হচ্ছে ও এ আর ও বি এর দৈর্ঘ্য কত বের করতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু জানি দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। আমরা জানি দুটি সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি। আবার দুটো ত্রিভুজের যে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয় তাহলে ত্রিভুজ দুটি কিন্তু সদৃশ কোণী হবে, আর সদৃশ কোণী ত্রিভুজ সদৃশ হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিচ্ছি প্রথমে যে ত্রিভুজ এ বি ও, ত্রিভুজ এ বি ও সদৃশ ত্রিভুজ ডিসিও। আমরা কিন্তু লিখলাম দুটো ত্রিভুজ সদৃশ। এবার আমরা জানি যে দুটো সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি। আমি একটু লিখে দিচ্ছি, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি, অনুরূপ বাহুগুলি সমানুপাতি, সমান না, সমানুপাতি। ঠিক আছে, অনুরূপ বাহুগুলি কি হবে? সমানুপাতি। আবার যদি দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি যদি সমানুপাতি হয় তাহলে ত্রিভুজ দুটি সদৃশ কোণী হবে। ঠিক আছে, বিপরীত। তাহলে আমরা একটু লিখতে পারি, যদি সদৃশ হয় তাহলে আমরা অনুরূপ বাহুগুলি সমানুপাতি। তাহলে প্রথমে লিখব যে এবি বাই সিডি ইকুয়াল টু, এবার লিখছি ওবি বাই হচ্ছে ওসি ইকুয়াল টু ও এ ইকুয়াল টু ওডি। তাহলে অনুরূপ বাহুগুলি সমানুপাতি, মানে এবি বাই সিডি আর ওবি বাই ওসি আর ওএ বাই ওডি। ঠিক আছে, মানে এই বাহু আর বাই এই বাহু, এবার হচ্ছে এই বাহু বাই এই বাহু, তারপর হচ্ছে এই বাহু বাই এই বাহু। এটা হচ্ছে অনুরূপ বাহুগুলি সমানুপাতি। ঠিক আছে, এইবার আমরা মান বসাচ্ছি। দেখো এবির মান দেওয়া আছে হচ্ছে 3, এবির মান দেওয়া আছে 3।
এবার সিডির মান দেওয়া আছে 2 ইকুয়াল টু, এবার দেখো ওবির মান নাই, ওবি বের করতে হবে, ওবি রাখলাম। এবার ওসির মান দেওয়া আছে 3.2, ওসির মান হচ্ছে 3.2। আচ্ছা এবার দেখো ওয়ের মান নাই, এটা বের করতে হবে ওয়ে। আর ওডির মান হচ্ছে 2.4, ঠিক আছে। এইবার আমরা একটা কাজ করব, প্রথমে আমরা এই দুটো সমান করব, তারপর আবার এই দুটো সমান করব, ঠিক আছে। এই 3/2 সঙ্গে আমরা ওবি বাই 3.2 একবার সমান করব, আবার 3/2 সঙ্গে আমরা ওয়ে বাই 2.4 সমান করব। ফার্স্টে আমরা এই দুটো সমান করছি, আমরা লিখছি যে 3/2 ইকুয়াল টু ওবি আর নিচে হচ্ছে 3.2। আমরা কিন্তু বজ্র গুণন করব, তাহলে এখানে 2OB ইকুয়াল টু 3 ইন্টু 3.2, অতএব OB ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে 3 ইন্টু 3.2 তার নিচে 2, তাহলে 2টা কিন্তু ডিভাইডেড হবে, ওপারে গেলে ডিভাইডেড। এইবার 2 দিয়ে যেটাকে কাটি তাহলে 1.6, এবার 4.8 গুণ করলে 48 হবে, তাহলে 4.8, তাহলে ওবি ইকুয়াল টু 4.8 কমপ্লিট। এত সেমি পাশে লিখে দিচ্ছি, সেমি কমপ্লিট। এইবার আমরা কিন্তু এই দুটো সমান করব, এখানে লিখছি, আবার লিখছি 3/2 ইকুয়াল টু ওএ বাই 2.4, ওএ বাই 2.4। এবার আমরা বজ্র গুণন করছি, বা 2OA ইকুয়াল টু 3 গুণন 2.4, অতএব ওএ ইকুয়াল টু 3 ইন্টু 2.4 তার নিচে 2, এটা কাটলে হচ্ছে 1.2, তাহলে 3 × 36, তার মানে 3.6, তাহলে ওএ ইকুয়াল টু 3.6 সেমি, ঠিক আছে কমপ্লিট। তাহলে এবার আমরা অ্যান্সার লিখবো, প্রথমে লিখবো ওবি ইকুয়াল টু, এখানে অ্যান্সার লিখছি যে ওবি ইকুয়াল টু 4.8 সেমি, আর ওসি ইকুয়াল টু 3, ওসি না ওএ ইকুয়াল টু 3.6 সেমি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে খুব ভালো করে লক্ষ্য করবে, তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা মনে রাখা দিবে যে যদি দুটা ত্রিভুজ সদৃশ হয় তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে, তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি। দুটা সদৃশকোণী ত্রিভুজ মানেই দুটা ত্রিভুজ সদৃশ, আর আমরা জানি দুটা ত্রিভুজের যদি অনুরূপ বাহু যদি আবার সমানুপাতি হয় তাহলে ত্রিভুজ দুটার অনুরূপ কোণগুলি কিন্তু সমান হবে, মানে ত্রিভুজ দুটি কী হবে, সদৃশ কোণী হবে। তাহলে কিন্তু ঠিক আছে, লক্ষ্য রাখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবার আমরা আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 4 8 নম্বর। দেখো অঙ্কটা দেখো কি আছে, বলছি 23 মিটার দৈর্ঘ্যের এবং 8 মিটার ব্যাসের, দৈর্ঘ্য মানে উচ্চতা হচ্ছে 23 মিটার আর ব্যাস হচ্ছে r মিটার, ব্যাস r মিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে r/2 মিটার। একটি নিরেট লোহার রড গুলিয়ে, লোহার রড মানে চোঙ্গের ফর্মুলা, লম্ব এবং বৃত্তাকার, এটা হচ্ছে চোঙ্গের ফর্মুলা। আয়তন হচ্ছে πr²h। রড গুলিয়ে 6টি r মিটার ব্যাসের, এবারও ব্যাস দেওয়া আছে r মিটার ব্যাসের লোহ গোলক তৈরি করা হলো। গোলকের ফর্মুলা হচ্ছে, আয়তনের ফর্মুলা 4/3πr3, 6টা তৈরি করা হলো। বলছে এইচ এবং আর এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, মানে এইচ আর আর এর মধ্যে সম্পর্ক কি সেটা আমাকে বের করতে হবে। তাহলে একটা হচ্ছে চোঙ আর একটা হচ্ছে গোলক, আমরা দুটারই কিন্তু আয়তন বার করব। প্রথমে আমরা চোঙের আয়তন বার করব। এখানে চোঙের উচ্চতা দেওয়া আছে এইচ, চোঙের ব্যাসার্ধ হচ্ছে r/2, ব্যাস আছে r মিটার, ব্যাসার্ধ হবে r/2 মিটার। এবার আমরা চোঙের আয়তন বার করব। চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা, পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা, এটা হচ্ছে চোঙের আয়তন। তারপর আমরা গোলকের আয়তন বার করব। এবার গোলকের আয়তন হচ্ছে, গোলকের কিন্তু ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ হবে r/2। এবার গোলকের আমরা আয়তন বার করব, ফর্মুলা হচ্ছে 4/3π
4/3 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধ তার কিউ, মানে r/2 তার কিউ ঘন একক। এখানে আমরা এবার 6টা গোলকের আয়তন, তাকে 6 দিয়ে গুণ করব। এইবার শর্তানুসারে দুটো কি করব, আমরা সমান করব। তাহলে আমরা একদিকে চোঙ করব আর একদিকে গোলক। তো প্রথমে চোঙ লিখছি, প্রথমে চোঙ, এখানে লিখব ব্যাসার্ধ, ইকুয়াল টু r/2 এত মিটার। এবার লিখব উচ্চতা, ইকুয়াল টু h মিটার। অতএব আয়তন ইকুয়াল টু পাই ইন্টু r/2 তার হচ্ছে হোল স্কোয়ার ইন্টু এইচ, পাই r² এইচ। এখানে আর এর মানে হচ্ছে r/2 ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা, এখানে হচ্ছে ঘন মিটার, সমান হচ্ছে পাই ইন্টু r²/4 ইন্টু এইচ ঘন মিটার। কমপ্লিট। এবার চলে আসবো আমরা গোলক। এবার গোলক, এটা চোঙ হয়ে গেল। এবার গোলক লিখছি, এখানে হচ্ছে গোলক করছি। এবার গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে r/2, লিখবো, প্রথমে লিখবো যে ব্যাসার্ধ হচ্ছে r/2 মিটার, ব্যাসার্ধ হচ্ছে r মিটার, মানে r/2 মিটার। এবার আমরা বার করবো আয়তন, ইকুয়াল টু 4/3 ইন্টু পাই ইন্টু r/2 তার হচ্ছে হোল কিউব, 4/3 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধ তার কিউ ঘন মিটার, পাশে হচ্ছে ঘন মিটার। আর একটা স্টেপ করছি, 4/3 ইন্টু পাই ইন্টু r³/8, এখানে হচ্ছে r³/8 ঘন মিটার। ঠিক আছে। এবার কয়টা গোলক তৈরি করছে? 6টা গোলক। দেখো লেখা আছে 6টি গোলক, 6টি r মিটার ব্যাস, 6টি গোলক। তাহলে আমরা 6টি গোলকের আয়তন বার করব। এবার লিখব 6টি গোলকের আয়তন ইকুয়াল টু 4/3 ইন্টু পাই ইন্টু r³/8 ইন্টু 6। ঠিক আছে। আমরা কিন্তু একটু কাটাকাটি করে নিচ্ছি। 4 দিয়ে যদি এটাকে কাটি হবে 2, 4 দিয়ে কাটলে 2, আর 3 দিয়ে কাটলে হচ্ছে 2 কেটে গেল। এখানে এত ঘন মিটার। তাহলে এখানে থাকছে কি, এখানে থাকছে পাই ইন্টু r³ এত ঘন মিটার। তাহলে আমরা কিন্তু একটু কাটাকাটি করে নিলাম। 4 দিয়ে 8কে কাটলে 2, 3 দিয়ে 6কে কাটলে 2 দিয়ে কেটে গেল, তাহলে পাই r³ ঘন মিটার। এইবার শর্ত অনুসারে এই দুটো কিন্তু সমান হবে। আমরা জানি একটা পদার্থ থেকে যদি আরেকটা পদার্থ তৈরি করা হয়, তাহলে উভয় পদার্থের আয়তন কী হবে? সমান হবে। একটাকে গুলিয়ে যদি আর একটা পদার্থ তৈরি করা হয়, তাহলে এই পদার্থ আয়তনের সঙ্গে ওই পদার্থ আয়তন কী হবে? শর্তানুসারে সমান। আমরা লিখব শর্তানুসারে এই দুটো সমান, আর লিখব শর্তানুসারে। তাহলে এখানে পাই ইন্টু পাই, এটা হচ্ছে পাই ইন্টু r²/4 ইন্টু এইচ ইকুয়াল টু, এখানে হচ্ছে পাই ইন্টু r³। ঠিক আছে। এবার এইচ ইকুয়াল টু কী হবে? এইচ ইকুয়াল টু এগুলোকে আমরা ওপার করে দিচ্ছি, যে এইচ ইকুয়াল টু উপরে আসে হচ্ছে পাই ইন্টু r³। এবার 4টা উপরে যাবে, ইন্টু 4, আর পাই আর r² নিচে, পাই ইন্টু r²। তাহলে পাই কাটা গেল, r² r³ কাটলে r। অতএব এখানে কি থাকছে? এইচ ইকুয়াল টু 4r। তাহলে এখানে এইচ আর আর এর মধ্যে সম্পর্ক হচ্ছে এইচ ইকুয়াল টু 4r। আমরা অ্যান্সার লিখব যে এইচ ইকুয়াল টু 4r, এটাই হচ্ছে অ্যান্সার সম্পর্ক। এখানে এইচ আর আর এর মধ্যে সম্পর্ক হচ্ছে এইচ ইকুয়াল টু 4r। কমপ্লিট।
খুব ভালো করে দেখবে। তাহলে আমরা প্রথমে চোঙের আয়তন বার করলাম। এখানে চোঙের ব্যাস ছিল আর, ব্যাসার্ধ r/2। আমরা জানি পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা, উচ্চতা h দেওয়া ছিল, আমরা আয়তন বার করলাম। এবার আমরা গোলকের আয়তন, গোলকের ব্যাসার্ধ r/2, গোলকের আয়তন হচ্ছে 4/3 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধ তার কিউ, মানে r/2 তার কিউ, তাহলে r3/8 আর 4/3। এবার 6টা গোলক তৈরি করছে, তাকে 6 দিয়ে গুণ করলাম, তাহলে এই কিন্তু কাটাকাটি করে নিলাম, তাহলে পাই ইন্টু r3। শর্তানুসারে এই আয়তন আর এই আয়তন কী হবে, সমান হবে। একটা পদার্থ থেকে যদি আর একটা পদার্থ তৈরি করা হয়, উভয় পদার্থের আয়তন কী হবে, সমান হবে। ঠিক আছে, এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 4-এর 9 নম্বর। নেক্সট 4-এর 9 নম্বর। দেখো প্রশ্ন আছে, দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য, দুটো আয়তঘন আছে যাদের মাত্রা দেওয়া আছে যথাক্রমে প্রথমটার 4 একক, 6 একক এবং 4 একক, 4 একক, 6 একক এবং 4 একক। আর আরেকটা আছে তার হচ্ছে 8 একক, ব্র্যাকেটের মধ্যে 2h-1 একক আর 2 একক। যদি আয়তঘন দুটির ঘনফল সমান, মানে আয়তন সমান, আয়তনের ফর্মুলা কি, আয়তনের ফর্মুলা দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, মানে 3টা মাত্রার গুণফল। আয়তনের ফর্মুলা হচ্ছে 3টা যে মাত্রা আছে, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাদের গুণফল। ঠিক আছে, বলছে তাদের ঘনফল সমান, মানে আয়তন সমান। তো বলছে এইচের মান কত, আমাকে এইচের মান বের করতে হবে। তাহলে আমরা প্রথমটার ক্ষেত্রে করছি, আমরা প্রথমটির ক্ষেত্রে প্রথমটির আয়তন ইকুয়াল টু প্রথমে আছে 4 গুণন 6 গুণন 4 ঘন একক। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, 3টা মাত্রা। এবার দ্বিতীয়টির আয়তন ইকুয়াল টু, এটা হচ্ছে 8 গুণন 2h-1 গুণন 2 ঘন একক। এবার এই যে দুটো আয়তন বার করলাম সেটা কিন্তু সমান। এখানে বলা আছে যদি দুটি আয়তঘনের ঘনফল সমান, ঘনফল মানে আয়তন সমান, তো শর্ত অনুসারে এই দুটো কী হবে, সমান হবে। আমরা লিখব যে শর্তানুসারে 8 ব্র্যাকেটের মধ্যে 2h-1 ইন্টু 2 ইকুয়াল টু 4 ইন্টু 6 ইন্টু 4। শর্তানুসারে এই দুটার ঘনফল মানে হচ্ছে আয়তন সমান। ঠিক আছে, এখান থেকে আমরা এইচের মান বের করব। তাহলে এখানে মাত্রা বলতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দুটো আয়তঘন আছে, তাদের 3টা মাত্রায় দেওয়া আছে। প্রথম আয়তঘনে 3টা মাত্রা দেওয়া আছে, দ্বিতীয়টারও 3টা মাত্রা দেওয়া আছে। আমরা যদি 3টা মাত্রা গুণ করি তাহলে আমরা ঘনফল পেয়ে যাবো, মানে আয়তন পেয়ে যাব। ঠিক আছে, এবার শর্তাংশে দুটো হচ্ছে সমান, বা তাহলে এখানে 2h-1 ইকুয়াল টু, এটা হচ্ছে 4 গুণন 6 গুণন 4 আর নিচে হচ্ছে 8 গুণন 2। ঠিক আছে, এবার কাটাকাটি করছি, 4 দিয়ে কাটলে হচ্ছে 2 দিয়ে কাটলে এখানে 2 আর 2 কেটে গেল, তাহলে এখানে থাকলো হচ্ছে 2h-1 ইকুয়াল টু 6। এখানে 6 থাকলো, এবার 1টাকে ওপার করে দিচ্ছি, তাহলে 2h ইকুয়াল টু 6 প্লাস 1, তাহলে 2h ইকুয়াল টু 7। অতএব h ইকুয়াল টু 7-এর নিচে 2 সমান 3.5। অতএব h ইকুয়াল টু 3.5 একক। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এখানে মাইনাস ছিল, ওপারে গেলে হচ্ছে প্লাস, তাহলে 6 প্লাস 1 7, তাহলে 2h ইকুয়াল টু 7/2 মানে 3.5 একক। খুব ভালো করে দেখবে, দুটো আয়তঘন ছিল, তাদের মাত্রা দেওয়া ছিল। প্রথম আয়তঘন 3টা মাত্রা দেওয়া আছে, দ্বিতীয়টারও 3টা মাত্রা দেওয়া আছে। আমরা যদি 3টা মাত্রা গুণ করি তাহলে আমরা ঘনফল পেয়ে যাব, মানে আয়তন পেয়ে যাব। শর্তাংশ দুটো আমরা সমান করব, ওখান থেকে এইচের মান আমরা পেয়ে যাব। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক। নেক্সট হচ্ছে 4-এর 10 নম্বর। দেখো এটা একটা ত্রিকোণমিতি অঙ্ক, খুব ভালো করে লক্ষ্য করবে, ত্রিকোণমিতি অঙ্ক। এখানে দেখছে tan 4θ ইন্টু tan 2θ ইকুয়াল টু 1 হলে, tan 4θ ইন্টু tan 2θ ইকুয়াল টু 1 হলে
ট্যান 6 থিটা এর মান কত আমাকে বের করতে হবে। তাহলে আমি কিন্তু এখান থেকে প্রথমে থিটার মানটা বের করব। থিটার মান বের করব। দেখো আমি কীভাবে বার করছি, খুব ভালো করে লক্ষ্য করো। এখানে দেওয়া আছে ট্যান 4 থিটা ইন্টু ট্যান 2 থিটা ইকুয়াল টু 1। এর মধ্যে আমরা যে কোনো একটাকে ওপার করব। এখানে ইন্টু আছে, ওপার গেলে কিন্তু ডিভাইডেড হবে। আমরা মনে করি ট্যান 2 থিটাকে ওপার করছি, তাহলে বা এখানে হচ্ছে ট্যান 4 থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান 2 থিটা। এখানে ইন্টু আছে, ওপার গেলে কিন্তু ডিভাইডেড, ঠিক আছে। এবার দেখো 1/10 মানে কট, আবার 1/cot মানে ট্যান। আমি আবার বলছি ট্যান থিটা ইকুয়াল টু 1/cot থিটা, আবার cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা। তাহলে এখানে 1/tan 2 থিটা, তার মানে cot 2 থিটা, cot 2 থিটা। তাহলে আমি এখানে লিখছি ট্যান 4 থিটা ইকুয়াল টু cot 2 থিটা, cot 2 থিটা। এবার আমরা পুরোক্ষণের ফর্মুলায় যাব। cot থিটা মানে হচ্ছে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। এখানে থিটা বলতে 2 থিটা, এটাকে আমরা থিটা মনে মনে চিন্তা করছি। এখানে হচ্ছে cot থিটা। cot থিটা সমান কি হয়? cot থিটা ইকুয়াল টু ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। cot থিটা সমান ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। এবারে এখানে যদি 2 থিটা থাকে, এখানে যদি 2 থিটা থাকে, তাহলে এখানেও হয়ে যাবে 2 থিটা, ঠিক আছে। এইভাবে করতে হয়। তাহলে cot 2 থিটা মানে হচ্ছে ট্যান 90 ডিগ্রি মাইনাস 2 থিটা। এটা সমান কী হবে? cot 2 থিটা। যখন ট্যান আমরা 90 থেকে বাদ দেবো ট্যান, তাহলে cot হবে, আর যেটা বিয়োগ করবো সেটাই কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখছি। তাহলে এটা হচ্ছে ট্যান 4 থিটা ইকুয়াল টু, এই কটের বদলে কী লিখবো? ট্যান এখানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 2 থিটা। ট্যান 90 ডিগ্রি মাইনাস 2 থিটা না, ট্যান থাকলে কট হবে, আর এখানে যেটা বিয়োগ করবে সেটাই হবে কিন্তু, ঠিক আছে। এবার দুই দিক থেকে আমরা ট্যান তুলে দিচ্ছি। যদি ট্যান তুলে দেই, এখানে থাকবে 4 থিটা আর এখানে থাকবে 90 ডিগ্রি মাইনাস 2 থিটা। আমরা দুই দিক থেকে ট্যানকে তুলে দিলাম। ট্যান তুলে দিলে এখানে থাকবে 4 থিটা, এটা 90 ডিগ্রি মাইনাস 2 থিটা। এবার থিটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো। তাহলে 4 থিটা প্লাস 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, বা 6 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু 6 থিটার মান পেয়ে গেলাম 90 ডিগ্রি। এবার আমাকে বের করতে হবে ট্যান 6 থিটা। আমরা 6 থিটা মান বের করছি, তার মানে ট্যান 90 ডিগ্রি। এবার ট্যান 90 ডিগ্রি সমান কত? ট্যান 90 ডিগ্রি ইকুয়াল টু অসংজ্ঞাত, সমান সমান হচ্ছে অসংজ্ঞাত, অসংজ্ঞাত। এটাই হচ্ছে অ্যান্সার। ট্যান 90 ডিগ্রি মানে হচ্ছে অসংজ্ঞাত, ঠিক আছে, কমপ্লিট। তাহলে মনে রেখে দিবে, আমরা এখানে 6 থিটা এখানে 90 ডিগ্রি। এবার ট্যান 6 থিটা মানে ট্যান 90 ডিগ্রি, আর ট্যান 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞাত। এই মান এর আগের দিন আমরা ফর্মুলা বের করে সব দেখে দিয়েছি, তোমরা আগের ভিডিও দেখবে, তাহলেই বুঝতে পারবে যে কার মান কত। আমি কিন্তু ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো বের করেছি, কিন্তু তোমরা আগের ভিডিও অবশ্যই দেখবে কিন্তু, ঠিক আছে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 4-এর 10 নম্বর। দেখো প্রশ্ন আছে, যদি 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হয়, তাহলে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা, 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান কত সেটা আমাকে বের করতে হবে। 0 হচ্ছে থিটা হচ্ছে 0 থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, এর মধ্যে থিটার মানটা থাকবে, মানে ধনাত্মক হবে। বলছে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান। তাহলে আমরা একটু লিখে নিচ্ছি, 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা, ঠিক আছে। 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা, এটাকে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা ফেলাচ্ছি। এ স্কয়ার মানে 3 tan থিটা তার হচ্ছে হোল স্কয়ার প্লাস 2 cot থিটা তার হচ্ছে হোল স্কয়ার। এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কিন্তু দুটো ফর্মুলা আছে, একটা আছে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আমি একটু লিখে দিচ্ছি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান দুটো ফর্মুলা,
একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, আরও একটা আছে এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab। আমরা কিন্তু এই নিচের ফর্মুলাই করব, যেহেতু ধনাত্মক করব তাহলে এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমরা এখানে লিখব এ মাইনাস বি তার হচ্ছে হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 3 tan থিটা ইন্টু 2 cot থিটা। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। এবার দেখো এটা আছে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হচ্ছে হোল স্কয়ার প্লাস, এখানে দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এখানে আছে 12 ইন্টু tan থিটা ইন্টু cot থিটা, 12 ইন্টু tan থিটা ইন্টু cot থিটা, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 ইন্টু tan থিটা ইন্টু cot থিটা। আমরা কিন্তু জানি tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল টু 1, tan ইন্টু cot ইকুয়াল টু কত হয় 1। আরও একটা স্টেপ, 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কয়ার প্লাস 12 ইন্টু 1। এই যে tan ইন্টু cot মানে tan থিটা ইন্টু cot থিটা মানে হচ্ছে 1 সমান 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কয়ার প্লাস 12। এবার দেখো এর মান যদি 0 হয় তাহলে এর ক্ষুদ্রতম মান হবে 12। এটা সমান আমরা কিন্তু 0 ধরে নিচ্ছি, এটা যদি 0 হয় তবেই এর ক্ষুদ্রতম মান কত হবে 12। আমরা একটু লিখে দিচ্ছি, এখানে একটু লিখে নিচ্ছি আমরা এখানে লিখছি যে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 হলে, এটা সমান যদি 0 হয়, 0 হলে তাহলে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান হবে ইকুয়াল টু 12। এটা সমান যদি 0 হয় তাহলে এর সর্বনিম্ন মান কত হবে, এটা মান হচ্ছে, এটা আমরা 0 ধরছি, তাহলে এর সর্বনিম্ন মান হচ্ছে 12। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে অঙ্কটা করবে, খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আমরা এটাকে যদি 0 এর মান যদি 0 হয় তাহলে এর সর্বনিম্ন মান হবে কত 12। এবার চলে আসতেছি নেক্সট 4-এর 12 নম্বর। দেখো প্রশ্ন আছে, দেখাও যে সিগমা উপরে 2 নিচে আয়োটা ইকুয়াল টু 1, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এক্স আয়োটা মাইনাস 5 তার হোল স্কয়ার ইকুয়াল টু সিগমা 2 নিচে আয়োটা ইকুয়াল টু 1, এক্স আয়োটা স্কোয়ার মাইনাস 10 সিগমা উপরে 2 নিচে আয়োটা হচ্ছে 1, এক্স আয়োটা প্লাস 50। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি প্রথমে এখান থেকে শুরু করছি। এখানে দেওয়া আছে হচ্ছে 2 আয়োটা ইকুয়াল টু 1, এখানে এক্স আয়োটা মাইনাস 5 তার স্কোয়ার, তাহলে হচ্ছে এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কয়ার, তাহলে এ স্কোয়ার 2 আয়োটা ইকুয়াল টু 1, তাহলে এক্স আয়োটা তার হোল স্কয়ার মাইনাস 2 এখানে হচ্ছে 2 আয়োটা ইকুয়াল টু 1, এখানে এক্স আয়োটা ইন্টু 5 প্লাস এখানে হচ্ছে 2, এখানে আয়োটা ইকুয়াল টু 1, আর এখানে হচ্ছে 5 তার হচ্ছে হোল স্কয়ার। ঠিক আছে, দেখালো। তাহলে এ মাইনাস বি তার হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এ মাইনাস বি তার হোল স্কয়ার, এখানে এ বলতে এক্স আয়োটা আর বি বলতে 5। এবার দেখো এটা সমান হবে হচ্ছে এখানে 2 মানে এন এর মান 2, এখানে আয়োটা ইকুয়াল টু 1,
তাহলে এখানে এক্স আয়োটা তার স্কোয়ার মাইনাস এটাতে গুণ করলে হচ্ছে 10 সিগমা উপরে 2 আয়োটা ইকুয়াল টু 1, আর এখানে থাকলো এক্স আয়োটা প্লাস, এবার আমরা এটাকে তুলে দিচ্ছি। এটাকে তুলে দিলে এখানে থাকবে হচ্ছে 5 25 গুণন 2, 25 গুণন 2, এই এন এর মান হচ্ছে 2, এন এর মান 2, 25 গুণন 2। নেক্সট আরও একটা স্টেপ, তাহলে এখানে হচ্ছে 2, এখানে আয়োটা ইকুয়াল টু 1, এক্স আয়োটা তার হোল স্কয়ার মাইনাস 10 সিগমা 2 আয়োটা ইকুয়াল টু 1, এখানে হচ্ছে এক্স আয়োটা প্লাস 50। দেখো প্রুফ হলে এখানে দেখে নাও। হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের প্রুফ করতে হবে। প্রুফ লিখে দিচ্ছি, প্রুফড। খুব ভালো করে লক্ষ্য করবে, এটা কিন্তু এ মাইনাস বি তার হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তোমাদের একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। কিন্তু তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে তোমাদের কিন্তু পরের ভিডিও পেতে সুবিধা হবে। আর একটা কথা বলছি, তোমাদের আমি সব সলভ করে দেবো, আমাকে একটু সময় দাও। আর তোমাদের জানাশোনা বন্ধুদেরকে তোমরা কিন্তু শেয়ার করবে এবং তারা যেন সাবস্ক্রাইব করে সেটা একটু লক্ষ্য রাখবে। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, ভালো থাকো, গুড নাইট, থ্যাংক ইউ, গুড নাইট, ভালো থাকো।